শুরু হচ্ছে নিশুতি ফাইলস। লোকটির নাম করিম মিয়া। তিনি মৃত মানুষের জন্য কবর খোঁড়া এবং দাফন কাজ সমাধা করেন। প্রায় 10 বছর ধরে তিনি এ কাজ করে আসছেন। আর আমি যে ধরনের গল্পের জন্য হয়রান, সে ধরনের ঘটনা তার জীবনের নিত্য নৈমিত্তিক ব্যাপার। গত বছর আমার এক আত্মীয়ের লাশ দাফনের সময় তার সাথে পরিচয়। তখন তার মুখে বেশ কিছু কাহিনী শোনা হয়, যদিও তার জীবনের সবচেয়ে ভয়ানক কাহিনী সে বলতে চায়নি সেদিন, অনেক জোর করার পরও। আমি আমার মোবাইল নাম্বার তাকে দিয়ে আসি এবং প্রয়োজনে যোগাযোগ করতে বলি। এর মাঝে কেটে গেছে অনেক দিন, তার কথা প্রায় ভুলেই গেছিলাম। হঠাৎ গতকাল অচেনা একটা নাম্বার থেকে ফোন পেলাম। সেই লোকের ফোন। তার চেয়ে বড় কথা, তিনি যার ঘটনাটি আমাকে বলতে চান, এ ঘটনা কাউকে না বলে নাকি তিনি শান্তি পাচ্ছেন না। তাছাড়া অন্য কেউ এ ঘটনা বিশ্বাসও করবে না। তো পরদিনই দেখা করার সিদ্ধান্ত নিলাম। করিম মিয়া বলল, যে কবরস্থানে তিনি এ ঘটনার শিকার, সেখানেই তিনি এ কাহিনী বলতে চান, আর সময়টাও রাতে হলে তার জন্য ভালো হয়। আমার কোনো আপত্তি ছিল না। সময় ঠিক করলাম রাত 12টা। আমি পৌঁছে গেছিলাম সময় মতো। কবরস্থানের একটু সামনে গিয়ে দাঁড়ালাম। বেশ রাত, আর জায়গাটাও কেমন নির্জন, তাই একটু অস্বস্তি হচ্ছিল, যদিও সেসবে পাত্তা দিলাম না। একটু পর ধীর পায়ে কারোর এগিয়ে আসার শব্দ পেলাম। হ্যাঁ, করিম মিয়াই হবে। ছোটখাটো গড়নের করিম মিয়া ধীর পায়ে এগিয়ে আসছিল। কাছে এসে বলল, ভাই সাহেব, একটু দেরি কইরা ফেললাম। এই বলে আমাকে নিয়ে কবরস্থানের একটু সামনে বসার মতো একটা জায়গায় বসে পড়ল। কোনো রকম ভূমিকা ছাড়াই সে তার কাহিনী শুরু করল। এখানে করিম মিয়ার ভাষায় আঞ্চলিকতা উজ্জ্ব রাখা হলো। সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের পূর্ণ আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি আর আমার নিত্যদিনের সঙ্গী জহির মিলে একটা কবরে বেড়া লাগানোর কাজ শেষ করে বাসার দিকে রওনা হলাম। কবরস্থানের গেটের কাছে এসে দেখলাম দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের পরনে সাদা পাঞ্জাবি, মুখে শুভ্র দাড়ি। তাদের হাতে একটা লাশ কাফনে মুড়িয়ে রাখা। দেখে বুঝলাম কোনো বাচ্চার লাশ হবে। তারা বলল, বাচ্চার লাশ দাফন করতে হবে। আমি বললাম, লাশ দাফনের আগে স্থানীয় হুজুরের কাছ থেকে অনুমতি নিতে হয়। আমি লোক দুজনকে দাঁড়াতে বললাম। হুজুরের বাসা একটু সামনেই। আমি আর জহির হুজুরের বাসার দিকে হাঁটা দিলাম। যাওয়ার সময় দেখেছিলাম লোক দুটি গেটের সামনেই দাঁড়িয়ে। হুজুরের সাথে কথা হলো। তিনি আমাদেরকে কবরস্থানে গিয়ে দাঁড়াতে বললেন। তিনি কিছুক্ষণ পর এসে লোকগুলোর সাথে কথা বলবেন। তো আমরা আবার ফিরে চললাম। রাত তখন আরেকটু গভীর। চারপাশ চাঁদের আলোয় ভিন্ন অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কবরস্থানের গেটের সামনে এসে দাঁড়ালাম, কিন্তু সেই দুই লোককে কোথাও দেখতে পেলাম না। একটু অবাক হলাম। জহির গেট খুলে কবরস্থানের ভিতর ঢুকল। আমি বাইরেই খুঁজতে লাগলাম তাদের। তাদের তো ভিতরে ঢুকার কথা নয়। অনেক খুঁজেও না পেয়ে ধীর পায়ে কবরস্থানের ভিতরে ঢুকলাম। সেই সময়ে জহিরের বিকট চিৎকার শুনলাম। একটা চিৎকারই কানে আসলো। দৌড়ে গেলাম চিৎকার লক্ষ্য করে। কিছু দূর যাওয়ার পর চোখের সামনে যে দৃশ্য দেখতে পেলাম, তাতে সর্বাঙ্গে কাঁপন ধরে গেল। সেই দুই লোক দুটির হালকা অবয়ব চোখে পড়ছিল। তারা পেছন দিকে মুখ করে আছে। তাদের হাতে সেই বাচ্চার কাফনে মোড়ান লাশ। লাশের উপরের দিকে কাপড় ছেড়ে নেওয়া হয়েছে। মাথাটা হালগিয়ে ধরে দুজনে মিলে গভীর আগ্রহে লাশটিকে নখ দিয়ে আঁচড়ে ক্ষতবিক্ষত করছে। তাদের মুখ থেকে এক ধরনের জান্তব এবং উল্লাসিত গোঁ গোঁ জাতীয় আওয়াজ ভেসে আসছিল। একটু পাশেই পড়ে আছে জহিরের নিথর দেহ। প্রাণ আছে কিনা ঠিক বোঝা গেল না। এসব দৃশ্য আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। অবস্থা এমন যে অজ্ঞান হতেও ভুলে গেছি। মনে হচ্ছিল দাঁড়িয়ে থেকেই মৃত্যু ঘটবে আমার। আমার শ্বাস প্রশ্বাসের গভীর আওয়াজে হঠাৎ সেই জন্তুগুলো ঘুরে তাকালো আমার দিকে।
সে এক অদ্ভুত ভয়ঙ্কর চেহারা। ঘাড়ের ওপর গোলাকার এক মাংসের স্তূপ, সেখানে চোখ, নাক, ঠোঁটের কোনো অস্তিত্ব নেই। ঘাড়ের ওপরে মাংসের পিণ্ডটি অনেকটা তরল জাতীয়, কেঁপে কেঁপে উঠছে। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো, চোখহীন অথচ ভয়ানক প্রখর সে দৃষ্টি, মুখে সূক্ষ্ম হাসির রেখা। আর সহ্য করা সম্ভব হলো না, নিঃশব্দে লুটিয়ে পড়লাম মাটিতে। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালে দেখতে পাই। আমাকে হাসপাতালে নিয়ে আসেন সেই হুজুর। জহিরকে বাঁচানো সম্ভব হয়নি। তাদেরকে আমি কিছু জানাইনি, শুধু বলেছি ভয়ঙ্কর কিছু ঘটেছিল। হুজুর আর আমাকে কিছু জিজ্ঞেস করেননি। এই ঘটনা আর কাউকে বলতে পারেনি। আজ আপনাকে বলে স্বস্তি পেলাম। ঘটনা শুনতে শুনতে নিঃশ্বাস নিতে ভুলে গেছিলাম। বড় একটা নিঃশ্বাস নিয়ে বললাম, বড় অদ্ভুত কাহিনী, ঠিক বিশ্বাস হয় না। করিমিয়া হেসে উঠে বলল, না হইলেই ভালো। অনেক রাত হয়েছে, আপনার ফেরা উচিত। তার এই কথায় সম্বিত ফিরে পেলাম। আসলেই অনেক রাত। উঠে দাঁড়ালাম আমি, ফিরতে হবে। করিমিয়া, যাই তাহলে, আপনার সাথে পরে একদিন এই বিষয়ে আরও কথা বলবো। উঠে দাঁড়াতেই মোবাইল বেজে উঠল। অচেনা একটা নাম্বার থেকে কল। ভাইজান, বড় বিপদে পড়া গেছি, আজকে আর আসতে পারলাম না। ঘটনা হয়েছে কি? ঘটনা কি আর শোনা হলো না। মোবাইল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমার বিস্ফোরিত চোখ করিম মিয়ার দিকে। করিম মিয়া ধীরে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো। তার ঘাড়ের ওপর মাংসের তলা কিলবিল করছে, মুখে অপার্থিব এক ভ্যাঙের হাসি, চোখহীন অথচ তীব্র এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে।